শুরু করলাম। সো ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস জেনে রাখতে হবে অনেক লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডারের কিন্তু কোনো কিওর হয় না। অ্যাজ এ ক্লিনিশিয়ান ভবিষ্যতে যদি কোনো আউটডোরে বসে পেশেন্ট আসে, এটাই আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা কিন্তু এগুলো ব্যাপারটা কি, এই জিনিসগুলো তোদের ইউ ক্যান ওপেন ইউর এনি টেক্সট বুক। আমি একটা অন্য স্লাইড থেকে পড়াচ্ছি আজকে। তোদের টেক্সট বইয়ের এই জিনিসটা পাবি একটা কার্বোহাইড্রেট মেটাবলিজম বা কার্বোহাইড্রেট কেমিস্ট্রির চ্যাপ্টারে মেনলি, আর বা সেল বায়োলজি লাস্টের যে চ্যাপ্টারটা আছে সে দুটো একদম প্রথম দিকের চ্যাপ্টার, কিন্তু তার অ্যাপ্লাইড ইম্পর্টেন্স আসে একদম লাস্টে। অলরাইট, তো এগুলো অ্যাকচুয়ালি কঠিন, বিভিন্ন এনজাইমের নাম মনে রাখা মানে কনসেপচুয়ালি বোঝার কোনো ব্যাপার নেই, কিন্তু যে জিনিসটা বোঝার ইজি সেটা বোঝার আগে আমাকে একদম বেসিক কেমিস্ট্রিটা আরেকবার রিভাইজ দিতে হবে। সুতরাং আমরা নোকে পড়েছিলাম, জানি না তোর মনে আছে কিনা, স্ফিঙ্গোলিপিড ইজ বেসিক্যালি কিছু না, একটা লং চেন অ্যামিনো অ্যাসিড অ্যালকোহল, তাকে বলা হয় স্ফিঙ্গোসিন। ঠিক আছে, মোস্ট অফ দ্য লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার হচ্ছে এই স্ফিঙ্গোলিপিডের অ্যাকুমুলেশনের জন্য হচ্ছে। এই স্ফিঙ্গোসিনটা নাথিং বাট লং চেন অফ অ্যামিনো অ্যাসিড যার মধ্যে একটা অ্যালকোহল থাকে, এই জিনিসটাকে স্ফিঙ্গোসিন বলছে, রাইট? অ্যালকোহল একটা আলটিমেটলি CHOH থাকবে লাস্টে এবং একটা অ্যামিনো অ্যালকোহল, তার মানে NH2OH। এইবার এই অ্যামিনো গ্রুপটার মধ্যে মানে অ্যামিনো গ্রুপের সাথে একটা এইচকে বাদ দিয়ে আমি যদি একটা ফ্যাটি অ্যাসিড যোগ করে দেই, এক্সকিউজ মি, আমি যদি একটা ফ্যাটি অ্যাসিড যোগ করি তাহলে কি স্ট্রাকচার হচ্ছে? সেরামাইড। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যামিনো অ্যালকোহল হলো, রাইট, দিস দ্য বেসিক স্ট্রাকচার অফ স্ফিঙ্গোসিন। স্ফিঙ্গোসিন প্লাস ফ্যাটি অ্যাসিড মিলে হয় সেরামাইড। বলা হয়েছে বারবার, বলো। ওকে, নো প্রবলেম। এই যে আমরা দেখতে পাচ্ছি সেরামাইড, ভালো করে লক্ষ্য করে দেখ, এই উপরের স্ট্রাকচারটা হচ্ছে স্ফিঙ্গোসিন আর তলায় সিম্পলি একটা ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মানে একটা সে বড় যে কোনো একটা আর গ্রুপ থাকতে পারে, তার সাথে একটা COH গ্রুপ হলেই সেটা ফ্যাটি অ্যাসিড হয়ে গেল, রাইট? সেই জিনিসটাকে আমরা অ্যাড করছি ইন দ্য সেরামাইড। ওকে, এই বেসিক স্ট্রাকচারটা যদি আমরা জানি তাহলে কিন্তু মোটামুটি সব লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডারগুলো জানতে পারবো। তার কারণ লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডারে কি হয়, এই সেরামাইডের ডেরিভেটিভগুলো জমতে থাকবে। শুনতে কনভলিউটেড মনে হলো, একদম বেসিক জায়গাতে আমাদের ক্লিয়ার থাকতে হবে স্ফিঙ্গোসিন কাকে বলে, সেরামাইড কাকে বলে। সেরামাইড অব্দি যদি জানি, দিস ইজ বেসিক্যালি স্ট্রাকচার অফ সেরামাইড। আর নিচে দেখি যে OH গ্রুপটা রয়েছে, দ্যাট ইজ দ্য হেড গ্রুপ অফ সেরামাইড। এইটা চেঞ্জ হতে থাকে। এইটা চেঞ্জ হলে আমরা কী কী পাই? আমরা গ্লাইকোস্ফিঙ্গোলিপিড পেতে পারি, সালফাটাইড পেতে পারি, অনেক কিছু পেতে পারি। আমরা এখানে অনলি রেলিভেন্ট যেগুলো পরীক্ষায় আসতে পারে বা ভবিষ্যতে গিয়ে MCQ আসতে পারে যখন তোরা PG প্রিপেয়ার করবি, সেগুলো নিয়েই ডিসকাস করব। মোস্ট ইম্পর্টেন্ট কেন? কারণ এগুলো নার্ভ, স্পেসিফিক্যালি আমরা একটু আগে গিয়ে দেখবো মাইলিন তৈরি করতে কাজে লাগে। ঠিক আছে, আবার বলছি, অ্যাট অল পিরিয়ড অফ টাইম যে বই থেকে তোরা বেসিক কেমিস্ট্রিগুলো পড়েছিস সেই চ্যাপ্টারগুলো আরেকবার খুলে দেখতে হবে এইগুলো। ঠিক আছে, আজকের জিনিসটা নতুন কিছু নেই এবং এটা ওই কেমিস্ট্রি চ্যাপ্টারেরই পার্ট যেটা আমরা আগে স্কিপ করে গেছিলাম। এবার প্রবলেমটা হচ্ছে নর্মালি এইসব জিনিসগুলো ভাঙতে পারে ভেরি ইজিলি। যদি এটা না ভাঙে, কোথায় কোথায় গিয়ে জমা হবে? জিনিসটা জমা হবে লিভারে এবং স্প্লিনে। এটাকে আমরা ক্লিনিক্যালি কি বলি? হেপাটোস্প্লেনোমেগালি। ঠিক আছে, সুতরাং
মোস্টলি যে কোনো লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডারে হেপাটোস্প্লেনোমেগালি হয়। আচ্ছা, এইবার ফার্স্ট যে অ্যাবনর্মাল মলিকিউল যেটার ব্যাপারে আমরা পড়ব সেটার নাম হচ্ছে সেরামাইড ট্রাইহেক্সোসাইড, বা অনেক টেক্সট বইতে তাকে গ্লোবোট্রায়োসাইল সেরামাইড বলা রয়েছে। কিছুই নয়, যে সেরামাইড যে গ্রুপটা ছিল তার সাথে একটা গ্লুকোজ আর দুটো গ্যালাক্টোজ মলিকিউল অ্যাটাচ থাকে। তাকে অনেক সময় মানে বিভিন্ন ইয়েতে কোড নেম করে GB3 বলা হতে পারে। বেসিক্যালি সেরামাইডের যে হেড গ্রুপটা, সেই হেড গ্রুপের সাথে তিনটে মোনোস্যাকারাইড, এই ক্ষেত্রে দেখ গ্লুকোজ গ্যালাক্টোজ গ্যালাক্টোজ লেগে তৈরি হয়েছে জিনিসটা। ওকে, এই জিনিসটাকে অনেক সময় আলফা গ্যালাক্টোজও বলে। ওকে, এবং যেহেতু এই জিনিসটাকে আলফা গ্যালাক্টোজ বলে, লক্ষ্য করে দেখ, এটা কিন্তু মনে রাখতে হবে, গ্লুকোজ গ্যালাক্টোজ গ্যালাক্টোজ, যে এনজাইম এই কম্পাউন্ডটাকে ভাঙবে তার নাম হচ্ছে আলফা গ্যালাক্টোসাইডেজ এ। বোঝা এমন কিছু কঠিন নয়। গ্যালাক্টোসাইডকে ভাঙছে, মানে আলফা গ্যালাক্টোসাইডকে ভাঙছে, এনজাইমের নাম হচ্ছে আলফা গ্যালাক্টোসাইডেজ এ। ছোট ছোট করে নোট নিতে পারিস, বা বইয়ে যেখানে আছে সেখানে সাইডে লিখে রাখতে পারিস। ডিজিজের নামটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ডিজিজের নাম ইম্পর্টেন্ট। যে ডিজিজটা হয় আলফা গ্যালাক্টোসাইডেজ এ ডেফিসিয়েন্সির জন্য, তার নাম হচ্ছে ফ্যাব্রিজ ডিজিজ, রাইট? সুতরাং MCQ কোশ্চেন আসতে পারে। সুতরাং এই স্লাইডের থেকে আমরা দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস জানলাম। আলফা গ্যালাক্টোসাইডেজ এ যদি ডেফিসিয়েন্ট থাকে তাহলে যে ডিজিজটা হয় ফ্যাব্রিজ ডিজিজ। কি জমবে? অফকোর্স যাকে ভাঙতে পারছে না সেই জমবে। সুতরাং আলফা গ্যালাক্টোসাইডেজ এর ডেফিসিয়েন্সির জন্য এই যে সেরামাইড ট্রাইহেক্সোসাইড জমা হবে। ঠিক আছে, সুতরাং এটা উল্টো করেও দিতে পারে, মানে এরকমও দিতে পারে, সেরামাইড ট্রাইহেক্সোসাইড বা আলফা গ্যালাক্টোসাইডের ডেফিসিয়েন্সি বা অ্যাকুমুলেশন অফ GB3 হলে কোন ডিজিজ হবে, বলতে হবে ফ্যাব্রিজ ডিজিজ, বা ইন ফ্যাব্রিজ ডিজিজ হুইচ অফ দ্য এনজাইম ইজ ডেফিসিয়েন্ট। সেটা মানে এদিক ওদিক যে কোনোভাবে কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। যেটা ইম্পর্টেন্ট জানতে হবে যে এই ফ্যাব্রিজ ডিজিজ অন্য সব লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডারের থেকে একটু আলাদা, বিকজ মেজরিটি অফ লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার, একটু আমরা আগে স্লাইডে দেখলাম, এবার আগে গিয়ে পড়বো, সবগুলো হচ্ছে অটোজোমাল রিসেসিভ। লিখে রাখ একদম, অল লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার, LSD বলে শর্ট ফর্মে, আর অটোজোমাল রিসেসিভ এক্সেপ্ট ফ্যাব্রিজ ডিজিজ, যেটা কিন্তু এক্স লিঙ্ক রিসেসিভ। পরীক্ষায় এক্সেপশন দিতে খুব ভালোবাসে এক্সামিনাররা। ওকে, সিমটম এই স্টেজে তোদের খুব একটা জানতে হবে না, কিন্তু কোশ্চেন যেহেতু মানে হচ্ছে, সুতরাং ফর দ্য সেক অফ কম্পিটিশন একটু জেনে রাখতে হবে। যেরকম আসে নেক্সট ইয়ারে তোরা কি আরও ভালো জিনিসটাকে বুঝতে পারবি, কারণ অ্যাকচুয়ালি এই বছরে বোঝা উচিত। জানি না তোদের ইয়েতে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হয়, মেডিসিন টিচার এসে কখনো পড়িয়েছে তোদের কলেজে? পড়ায়নি? কেপিসিতে পড়ায়নি? বা ফিজিও টিচার এসে বায়োকেমিস্ট্রি ক্লাসে পড়িয়েছে হরাইজন্টাল ইন্টিগ্রেশন, এরকম হয়েছে? কম্বাইন্ড ক্লাস দুটো ডিসিপ্লিন মিলে? না স্যার। স্ট্রেঞ্জ, কারণ অ্যাকচুয়ালি কিন্তু লিডিং লিডিং না, এটা কিন্তু স্ট্যান্ডার্ড। এটা মানে আমাদের মেডিকেল কাউন্সিলই বলে দিয়েছে যে এরকম করতে হবে। একজন মেডিসিনের ফ্যাকাল্টি এসে যখন রিয়েল পেশেন্ট ডেটা তোদের দেখাবে, দ্যাট ইভোকস ইন্টারেস্ট ইন আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। নাহলে আমি এক গাদা এনজাইমের নাম পড়ছি কেন, পড়ে লাভটা কী? আমি যখন ফাইনাল, আমি যখন এন্ডের থেকে জিনিসটাকে দেখতে শুরু করবো, দ্যাট অ্যাকচুয়ালি ইভোকস আর ইন্টারেস্ট। কিন্তু তার জন্য অফকোর্স ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টিদের প্রচুর খাটতে হবে, তাদের মেডিসিনের ফ্যাকাল্টিদের সাথে লায়াসন করতে হবে, বলতে হবে স্যার আপনি কখন ফ্রি আছেন, এখানে ক্লাস নিন, এটসেট্রা এটসেট্রা। এবং ফ্যাকাল্টিরা যদি মানে ওইটুকু সময় তারা যদি না বার করে উঠতে পারে, বা তারা নিজেদেরই সিলেবাস শেষ করে উঠতে পারছে না, সেক্ষেত্রে জিনিসটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু কারিকুলাম কিন্তু ম্যান্ডেট করে যে দেয়ার শুড বি ইন্টিগ্রেশন among various disciplines. Anyways, সো সিমটম নিয়ে বেশি কিছু জানার নেই। ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাব্রিজ ডিজিজ ছোটোবেলা শুরু হয় সিমটম, এগুলো সবই বাচ্চাদের ডিসঅর্ডার, মাইন্ডেড।
কারণ এরকম তো নয় যে আমার আজকে লাইসোজোম ছিল কাল থেকে লাইসোজোম নেই, সেরকম হয় না। আমরা মলিকুলার বায়োলজি পড়ানোর পরে কেন এগুলো ডিসকাস করছি, বিকজ ইউ নাও নো যে প্রত্যেকটা এনজাইম হচ্ছে একটা প্রোটিন, যেটা ট্রান্সক্রিপশন হয়ে ট্রান্সলেশন হবে। ট্রান্সক্রিপশন করতে হবে ডিএনএ থেকে, সেই ডিএনএটা কোথায় আছে আমাদের জিনে, কখন থেকে শুরু, একদম জন্ম থেকে। সুতরাং এভরিথিং স্টার্টস অ্যাট বার্থ। দের ইজ এ রিজন যে আমি বলেছিলাম যে এই জিনিসগুলো তখন পড়াবো না, এগুলো পরে পড়াবো, নাহলে বুঝতে পারবি না, ঠিক আছে? সো ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাব্রিজ ডিজিজ ছোটোবেলা শুরু হয় এবং ইট প্রগ্রেসেস ইনটু আর্লি অ্যাডাল্টহুড। এটা কিন্তু একটা এক্সেপশন। ফ্যাব্রিজ ডিজিজের বেবিরা, বেসিক্যালি পেশেন্টরা অনেক দিন অবধি বাঁচে। ওকে, ইট ইজ ইন কন্ট্রাস্ট টু মেনি আদার লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার, যেগুলো কিন্তু পেশেন্টরা অতদিন বাঁচে না। এটা একটা ইম্পর্টেন্ট। লাইসোজোমাল অফকোর্স প্রথমে শুরু হবে, ধীরে 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 গিয়ে আরও জিনিসটা সিভিয়ার হতে থাকবে। আচ্ছা, কি হয়? নার্ভ পেন, ব্যথা হবে, বেসিক্যালি হাত পায়ে ব্যথা, এটা দিয়েই শুরু হবে। বাচ্চাটা বলবে আমার প্রচণ্ড হাতে ব্যথা, প্রচণ্ড পায়ে ব্যথা, কান্নাকাটি করবে। ফিজিশিয়ান কিভাবে জিনিস, এইখানেই মেডিসিন ডিপার্টমেন্টে যদি কেস বা কেসের ফটো দেখানো হয়, এগুলো আমরা দেখাই জেনারেলি। দিস অ্যাকচুয়ালি ইভোকস ইন্টারেস্ট। স্কিনে কি পাওয়া যায়? অ্যানজিওকেরাটোমা বলে একটা জিনিস, রাইট? এইরকম মানে স্কিনের মধ্যে প্রচুর ছোট 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 পার্পল সাইজের রেজড স্পটস। দেখে মনে হবে বাবা নোংরা নাকি, ঘষলে চলে যাবে, না এগুলো যাবে না। এগুলো অ্যাকচুয়ালি স্কিনের গ্রোথ, কিন্তু ভেরি ছোট 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 ছোট। কেরাটিনোসাইটের মধ্যে ভর্তি। স্কিনকে কেরাটিন বলো তো, সেই কেরাটিনোসাইট। এবং এগুলো হচ্ছে ব্লাড ভেসেল, হাইলি ভাস্কুলার। এগুলোর মধ্যে একটা পিন ফুটিয়ে দিলে প্রচুর রক্ত বেরোবে। ব্লাড ভেসেলকে বলা হয় অ্যানজিও। সুতরাং কিরে অভ্রক, ছেড়ে ঢুকছিস, কি ব্যাপার? নেট কানেকশন পুয়ার নাকি? গন্ডগোল হয়েছিল স্যার, ওয়াইফাই এখন ঠিক আছে। ও ভেরি গুড। তো স্কিনে এদের অ্যানজিও কেরাটোমা পাওয়া যাবে, হাত পায়ে প্রচুর ব্যথা হবে। ক্লাসিক্যাল, দাঁড়া আমি দরজাটা বন্ধ করে আসি, আমার এখানে সাউন্ড। ক্লাসিক প্রেজেন্টেশন হচ্ছে ডিক্রিজড সোয়েট, খুব ইম্পর্টেন্ট, ঘামবে না। বাকি সব বাচ্চা জেনারেলিগুলো ক্রেশে পয়েন্টেড আউট হয়, বাচ্চা দৌড়াদৌড়ি করে সবাই ঘেমে যাচ্ছে, এই বাচ্চা ঘামছেই না। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, একটু সিস্টেমিক জিনিসগুলো আমাদের জানতে লাগবে, কি কি হয় ফ্যাব্রিজ ডিজিজে। ফ্যাব্রিজ ডিজিজে আমরা কিন্তু এখনো ফ্যাব্রিজ ডিজিজ প্রথম ডিজিজেই আছি, ঠিক আছে? প্রোটিনিউরিয়া তোরা জানিস, কি টেস্ট করে পাওয়া যাবে প্রোটিনিউরিয়া? হিট কোয়াগুলেশন টেস্ট করলে আমরা প্রোটিনিউরিয়া জানি। হিট কোয়াগুলেশন। একদম। রেনাল ফেলিওর হতে পারে, কারণ মানে বিভিন্ন কিডনি এই দুটো অর্গানই মেনলি এফেক্ট করে, একটা হচ্ছে কিডনি আর একটা হচ্ছে হার্ট। হার্টে যদি এফেক্ট করে তাহলে যেটা হয় সেটা হচ্ছে এলভিএইচ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটা কিন্তু ফার্স্ট ইয়ারের এন্ডে জানার কথা, হার্ট ফেলিওর না হলেও। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে কি ইসিজি চেঞ্জ হবে? ফিজিওলজিতে তোদের ইসিজি আছে না, পড়িয়েছে? হ্যাঁ স্যার। কি হবে বলতো? ইসিজির চেঞ্জটা জানি না। হ্যাঁ, লেফট ভেন্ট্রিকুলার লিডস যেগুলো আছে V5 V6, সেখানে খুব হাই ভোল্টেজ স্পাইকস হবে। V5 V6 ওকে স্যার। হাই ভোল্টেজ স্পাইকস ইন দ্য লেফট ভেন্ট্রিকুলার লিডস। লিড নাম্বার 3, সেখানেও খুব হাই ভোল্টেজ স্পাইক হবে, লেফট অ্যাক্সিস ডিভিয়েশন হবে, সব অনেক কিছু হবে। এত কিছু তোর ফার্স্টে জানতে লাগবে না, কিন্তু জেনে রাখবি লেফট সাইডের লিডগুলোতে বেশি বেশি করে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়। এছাড়া
একটা খুব ইম্পর্টেন্ট যেটার জন্য বাচ্চারা মারা যেতে পারে, সেটা হচ্ছে ব্রেন এমআরআই করলে এরকম, তোরা এখন সিটি এমআরআই বুঝবি না দেখে, কিন্তু জেনে রাখ যে ফ্যাব্রিজ ডিজিজের বাচ্চাদের কিন্তু স্ট্রোকও হতে পারে, ঠিক আছে? খুবই মানে চাপের ব্যাপার। এইটা হলে পেশেন্ট ডেড, যদি না হয় পেশেন্ট কিন্তু একদম আর্লি অ্যাডাল্টহুড অবধি চলে যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিজন যে ফ্যাব্রিজ ডিজিজের পেশেন্টরা এরকম স্ট্রোক হলো। নাম্বার ওয়ান, যদি ফ্যাব্রিজ ডিজিজকে বুঝতে পারে না কেউ দেখে, কারণ খুব একটা সিভিয়ার নয়, ছোটোবেলা ওই হচ্ছে গা হাত পা ব্যথা হচ্ছে, ঘামছে না, কে আর লক্ষ্য করো তো ঘামছে না, ঠিক আছে না? কিন্তু যদি ডায়াগনোজড হয় তাহলে তার থেরাপিজ অ্যাভেলেবেল, ইন্ডিয়ায় নয়, ওয়েস্টার্ন কান্ট্রিজে। কি হয় থেরাপিটা? কি? রিকম্বিনেন্ট গ্যালাক্টোসাইডেজ। তো আলফা গ্যালাক্টোসাইডেজ এই এনজাইমের ডেফিসিয়েন্সি, রিকম্বিনেন্ট গ্যালাক্টোসাইডেজ যদি আমি রিপ্লেস করে দেই, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আমরা আগের দিনই পড়িয়েছি কীরকম করে হয়। আমি ইকো আর1 দিয়ে কার্ডবেটা প্লাজমিড দিয়ে এই মডিফাইড ট্রান্সক্রিপশন করে একটা প্রোটিনকে আমি করতে পারি, সেরকমই রিকম্বিনেন্ট এনজাইমটাকে গ্রো করে আমরা করতে পারি। সুতরাং একবার রিভাইজ দিয়ে নেই, ফ্যাব্রিজ ডিজিজে কী হবে? হাত পায়ে ব্যথা হবে, স্কিন ফাইন্ডিং থাকবে, অ্যাঞ্জিও কেরাটোমা, ঘামবে না। এই তিনটে জিনিস দেখলেই ফ্যাব্রিজ ডিজিজের কথা মনে করতে হবে। ফার্স্ট ইয়ারে আসতেও পারে কোশ্চেন, এমসিকিউ আসতে পারে, কিন্তু জানতে হবে যদি হয় তাহলে আলফা গ্যালাক্টোসাইডেজের ডেফিসিয়েন্সি আর অ্যাকুমুলেশন অফ গ্লোবোট্রায়োসাইল সেরামাইড, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট ইয়েতে চলে যাব। নেক্সট যে মলিকিউল সেটা হচ্ছে গ্লুকোসাইড্রোসাইডেজ। আগেরটা কিন্তু গ্যালাক্টো ছিল, মাইন্ডে। এই ডিজিজটা খুব ইম্পর্টেন্ট। গ্লুকোসেরিব্রোসাইডেজ মানে কি হচ্ছে দেখ, এই যে সেরিব্রোসাইড সেরামাইডের যে হেড গ্রুপটা, সেটার বদলে আমরা একটা গ্লুকোজ, এটা দেখ এটা বোট অ্যান্ড চেয়ার স্ট্রাকচার অফ গ্লুকোজ, এই জিনিসটা যে সেরামাইডের হেড গ্রুপের বদলে আমরা রিপ্লেস করে দিচ্ছি ভাইয়া গ্লুকোজ। তাতে হচ্ছে গ্লুকোসেরিব্রোসাইড এবং এই এনজাইম একে গ্লুকোসেরিব্রোসাইডেজ এনজাইম দিয়ে ভাঙে। গ্লুকোসেরিব্রোসাইডেজ এনজাইম যখন অ্যাবসেন্ট থাকে তাকে বলা হয় গচার্স ডিজিজ, ঠিক আছে? গচার্স ডিজিজ জানতে হবে, এটা হচ্ছে মোস্ট কমন লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার। শুধু ফ্যাব্রিজ ডিজিজ ছিল হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ, বাকি সব অটোজোমাল রিসেসিভ। কাদের মধ্যে বেশি হয়? জিউইশ, ইসরায়েলের লোকজন, তাদেরকে অনেক সময় অ্যাশকেনাজিস জুইশ বলে, ঠিক আছে? এটা হচ্ছে মোস্ট কমন লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং জিউইশ পপুলেশনে খুব বেশি হয়। গচার্স ডিজিজ ফ্যাব্রিজ ডিজিজের মতনই কিন্তু শর্ট নোট আসতে পারে, সুতরাং তখন এক দুটো কথা লিখতে হবে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট সাইন কি? হেপাটোস্প্লেনোমেগালি, লিভার স্প্লিন দুটোই বাড়বে। ওটাই কিন্তু ইনিশিয়াল সাইন ছিল হাতে পায়ে ব্যথা। এটার সাইন হচ্ছে আমরা দেখবো লিভার আর একটা পেটটা ফুলে গেছে, দেখবো যে স্প্লেনোমেগালি হয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, বোন ম্যারো অ্যাফেক্টেড হবে, অ্যানিমিয়া হবে। থ্রম্বোসাইটোপেনিয়া মানে কি? থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া, এই কোশ্চেনগুলোর মানে কি, মানে এই টার্মগুলোর মানে কি? In thrombocytes and increase in leukocytes. পেনিয়া মানে কি? What do we mean by পেনিয়া? স্যার নাম্বার কম থাকা। নাম্বার কি হয়, বাড়ে না কমে? লিখে রাখ। সাইটোসিস মানে, কমবে মনে হয়। সাইটোসিস মানে হচ্ছে বাড়বে, আর পেনিয়া মানে হচ্ছে কমবে। বা পলিসাইথেমিয়া মানে হচ্ছে বাড়বে, এবং অ্যানিমিয়া মানে হচ্ছে কমবে। এটা হচ্ছে রেড ব্লাড সেলের ক্ষেত্রে। আর থ্রম্বোসাইটোসিস মানে হচ্ছে প্লেটলেট বাড়বে, থ্রম্বোসাইটোপেনিয়া মানে প্লেটলেট কমবে। লিউকোসাইটোসিস মানে লিউকেমিয়ায় যেটা হয়, প্রচণ্ড ডাব্লিউবিসি বেড়ে যায়, লিউকোপেনিয়া মানে ডাব্লিউবিসি কমছে। সুতরাং এখানে যেহেতু ম্যারো, বোন ম্যারোতে গিয়ে অ্যাফেক্ট করছে, প্রত্যেকটা সেল লাইন ব্লাড সেলের কিন্তু উইল সাফার, কমে যাবে।
সুতরাং এদের অ্যানিমিয়া হবে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে এবং কখনো কখনো লিউকেপেনিয়া হতে পারে। যেহেতু প্লেটলেট কম, যেসব পেশেন্টের প্লেটলেট কম হয় তাদেরকে একটু এরকম টোকা মারলে এরকম কালশিটে পড়ে যায়, তাকে বলা হয় ইজি ব্রুজিং। ওকে, এবং পরে তোরা গিয়ে পড়বি অর্থতে সামথিং, তোরা এইবারও পড়েছিস অ্যাকচুয়ালি, ফিমার, যে হেড অফ দ্য ফিমার আছে না, অ্যাসেটাবুলাম, সেখানে অ্যাসেটাবুলার আর্টারিজ এ ব্রাঞ্চ অফ কি আর্টারি বলতো? অ্যাসেটাবুলামের ব্লাড সাপ্লাই কি? What is the blood supply of the head of femur? স্যার অবটুরেটর আর্টারি অ্যাসিটাবুলার ব্লাড সাপ্লাই। একদম 100% ঠিক উত্তর, অ্যাসেটাবুলার ব্রাঞ্চ অফ অবটুরেটর আর্টারি, ঠিক। আচ্ছা, যদি অ্যানাটমিক্যাল নেক অফ ফিমার যদি ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়ে যায়, বা ইন্টারট্রোকেন্টারি ফ্র্যাকচার হলে অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়। সেক্ষেত্রে কোন আর্টারির ব্রাঞ্চটা ডিসরাপ্টেড হয় রে? স্যার রেটিনাকিউলার ব্রাঞ্চেস ছিল। হ্যাঁ ঠিক, ভেরি গুড, ভালো পড়েছিস। সুতরাং এই ক্ষেত্রেও সেগুলোই হবে, রাইট, কিন্তু সেটা অ্যানাটমিক্যাল কোনো কারণ নয়, অ্যাভাস্কুলার নেক্রোসিস। আচ্ছা, এছাড়া কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রবলেম হবে, নার্ভাস সিস্টেম, গেস পলসি, ডিমেনশিয়া, অ্যাটাক্সিয়া। মানে কি, এদিকে তাকাতে বললে তাকাবো না, এই টেস্টগুলো তোদের আইয়ে হয়েছে এরকম করে, থার্ড নার্ভ, অকুলোমোটর, ডেফিনেটলি এগুলো হয়েছে, কীরকম করে হয়, SO4-LR6, এক্স্যাক্টলি ওগুলোতে ডিফেক্ট হয়, তাকে বলা হয় গেস পলসি। ডিমেনশিয়া মানে পেশেন্ট ভুলে যায়, এবং অ্যাটাক্সিয়া মানে পড়ে যাবে, কিন্তু সেটা কিন্তু রেয়ার। গচার্স ডিজিজে সিএনএস ইনভলভমেন্ট চট করে হয় না, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোস্কোপিতে এটা তোরা প্যাথোলজিতে গিয়ে পড়বি, ন্যাচারালি প্যাথোলজি ইন্টিগ্রেশন যদি হতো তাহলে বুঝতে পারতিস কি প্রবলেম হতে পারে গচার্স ডিজিজে। কোন সেলটা প্রবলেম হয় সেটা হচ্ছে ম্যাক্রোফাজ। দেখে মনে হয় একটা পেপার মুড়িয়ে দিলে যেরকম হয় ওরকম একটা ক্রিঙ্কেলড পেপার অ্যাপিয়ারেন্স বলা হয়, মনেও রাখতে পারিস নাও মনে রাখতে পারিস, ঠিক আছে। এটা হচ্ছে গচার্স ডিজিজে এই প্রবলেমটা হয়। গুড নিউজ, এই দেখ, এইটা হচ্ছে ক্রিঙ্কেলড, এই ম্যাক্রোফাজটাকে দেখানো হয়েছে। আচ্ছা, গচার্স ডিজিজের ব্যাপারে একটা গুড নিউজ হচ্ছে, জাস্ট লাইক ফ্যাব্রিস ডিজিজ, আছে তোদের কিন্তু জানতে হবে এটা কোন সেল হয় গচার্স ডিজিজ, অনেক সময় বলতে পারে, আনসার ইজ ম্যাক্রোফাজ। আচ্ছা, যেটা হয় আরেকটা গচার্স ডিজিজে সেটা হচ্ছে যে সিভিয়ার বোন পেন, এটাকে বলা হয় বোন ক্রাইসিস। কারণ ইস্কিমিয়া হচ্ছে, তো যে নার্ভ সাপ্লাইগুলো রয়েছে সেগুলো তো ব্লাডের অভাবে শুকিয়ে যাচ্ছে। কেন? কারণ এই গচার সেল যেগুলি, যে বড় বড় ম্যাক্রোফাজ যেগুলো দেখলাম, এগুলো গিয়ে বোন ম্যারো স্পেসে একদম ঢুকে যায়, যেখানে আর্টারি ফার্টারি থাকার কথা সেগুলোকে পুরো ডিস্ট্রয় করে দেয়। এবং অনেক সময় তোরা পেডিয়াট্রিক্স হয় 5th ইয়ারে গিয়ে পড়বি যে এত ব্যথা, মোটামুটি প্যাথোফিজিওলজিটা সেম লাইক আরেকটা অ্যানিমিয়া, যেটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া কিন্তু মনে রাখতে লাগবে কোথায় মিউটেশন হয়, কোন অ্যামিনো অ্যাসিড রিপ্লেস বাই কোন অ্যামিনো অ্যাসিড, সেখানেও এই হয়। সেখানে কি হয়, এখানে যেরকম গচার সেলটা গিয়ে ম্যারোতে পপুলেট করছে, ওখানে এরকম এই সিকেল আরবিসি গুলো গিয়ে বোন ম্যারোর মধ্যে ঢুকে যায়, এরকম একই টাইপের বোন পেন কিন্তু হয়। সুতরাং গচার্স ডিজিজে বোন পেন হয়। আচ্ছা, এই গচার্স ডিজিজের অনেক রকম আবার টাইপ আছে, এটা যদি হারপার থেকে কেউ পড়িস তাহলে এটা লেখা আছে একদম। সেটা হচ্ছে যে মোস্ট কমন ফর্ম অফ গচার্স ডিজিজ ইজ অ্যাকচুয়ালি দ্য মাইল্ড ফর্ম। এটা ইজ ভেরি গুড, মানে ভগবান এটা ঠিক, মানে একটা জিনিস অ্যাটলিস্ট বাঁচিয়ে দিয়েছে মানুষদের, সব থেকে কমন যেটা সেটা মাইল্ড, বা ছোটোবেলায় প্রেজেন্টেড হলেও কোনো ব্রেন ডিসফাংশন হয় না। অফকোর্স হেপাটোসেফালোমেগালি, অ্যানিমিয়া, জয়েন্ট প্রবলেম সেগুলো তো থাকবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইট প্রেজেন্টস, আই মিন বড়োদেরও দেখা যেতে পারে, মানে ছোটোবেলা ডায়াগনোসিসই হলো না, বড়োদেরও দেখা যেতে পারে, এবং এই জিনিসটা নিয়ে পেশেন্ট একদম নর্মাল লাইফ স্প্যানও হয়ে যেতে পারে। আচ্ছা, নর্মাল লাইফ স্প্যান বলতে কতটা, 50 to 60 ইয়ার্স অবধি কিন্তু পেশেন্টরা বাঁচতে পারে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু নর্মাল লাইফ স্প্যান। বাকিগুলো কি একদম এরপরে যেগুলো আমরা দেখবো ওগুলো অনেক সিভিয়ার ফর্ম, ছোটোবেলায় আরও পেশেন্টের ক্ষতি হয়ে যেতে পারে। কেন? জাস্ট লাইক ফ্যাব্রিস ডিজিজ, গচার্স ডিজিজেরও
সিনথেটিক মানে রেকম্বিনেন্ট গ্লুকোসেরিব্রোসাইডেজ এনজাইমটা কিন্তু অ্যাভেলেবল। ওটার ক্ষেত্রে ছিল গ্যালাক্টোসেরিব্রোসাইডেজ, এইটার এনজাইমটা হচ্ছে গ্লুকোসেরিব্রোসাইডেজ, ইট ইজ অ্যাভেলেবল, যার জন্য নর্মাল লাইফ স্প্যানটা পসিবল হচ্ছে। একটু জেনে রাখতে হবে, জেনারেলি তোদের লেভেলে আসবে না, যদি যখন পিজির জন্য পড়বি তখন হয়তো ইম্পর্টেন্ট যে মানে বাকি ফর্মগুলো গচার্স ডিজিজ সেগুলো খুব সিভিয়ার, মানে একদম লক্ষ্য করে দেখ ডেথ উইদিন 2 ইয়ার্স, তারপর একদম ছোটোবেলা থেকেই মানে ভুলতে শুরু করবে সব কিছু, কিন্তু জেনারেলি এই দুটো ভ্যারাইটি কিন্তু আসবে না পরীক্ষায়। আমাদের যদি শর্ট নোট আসে টাইপ লেখার দরকার নেই, মোটামুটি এই স্লাইডে যা লেখা আছে আমি স্লাইডগুলো শেয়ার করে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে, স্লাইডও শেয়ার করে দেবো, যদি দেখি ভিডিওটা সাউন্ড শুদ্ধ রেকর্ড হচ্ছে আরও ভালো, ভিডিও শেয়ার করে দেবো, কিন্তু অ্যাটলিস্ট পড়তে পড়তে বইয়ে মার্ক করে দে। এখানেও মানে ইসরায়েলি জুইশ পপুলেশনে বেশি হয়, কি থাকবে, স্প্লেনোমেগালি থাকবে, ব্রুজিং থাকবে, এবং বোন ক্রাইসিসের জন্য জয়েন্ট অ্যান্ড ফ্র্যাকচার থাকবে। খুব আলাদা, ফ্যাব্রিস ডিজিজে কিন্তু অন্য ছিল, সোয়েট হচ্ছিল না, হাতে পায়ে ব্যথা ছিল এবং অ্যানজিওকেরাটোমা হচ্ছিল, স্কিন ফাইন্ডিং হচ্ছিল। এখানে কি হলো, গ্লুকোসেরিব্রোসাইডেজ এনজাইম ডেফিসিয়েন্সি এবং ন্যাচারালি অ্যাকুমুলেশন অফ গ্লুকোসেরিব্রোসাইড। আচ্ছা, এইটা যখন হয়ে গেল, নেক্সট সুতরাং গ্লুকোসেরিব্রোসাইড, গ্যালাক্টোসেরিব্রোসাইড এই দুটোর অ্যাকুমুলেশন এবং তার অ্যাকুমুলেশনের ফলে কী কী ডিজিজ সেটা জানলাম। নেক্সট হচ্ছে আরও একটা কম্পাউন্ড যেটা হচ্ছে স্ফিঙ্গোমাইলিন। সেটা কি, সিম্পলি একটা অ্যামিনো ফসফেট গ্রুপ আর ফসফেট নাইট্রোজেন গ্রুপ, ঠিক আছে। সুতরাং সেরামাইড সব কিছু আমি বলেছিলাম সেরামাইডের হেড গ্রুপটাকে রিপ্লেস করবো, এখানে সেরামাইডের হেড গ্রুপটাকে রিপ্লেস করে একটা ফসফেট নাইট্রোজেন গ্রুপ রিপ্লেস করে দিলে হয়ে গেল স্ফিঙ্গোমাইলিন। কে ভাঙবে, ভেরি ইজি, স্ফিঙ্গোমাইলিনেজ এনজাইম ভাঙবে। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, স্ফিঙ্গোমাইলিনেজ ডেফিসিয়েন্সি হলে নিম্যান পিক ডিজিজ হয়। অটোজোমাল রিসেসিভ, আগেও বলেছি জেনারেল রুল অফ দ্য থাম, ফ্যাব্রি হচ্ছে, এছাড়া সবাই মোস্ট কমন সেই একই ব্যাপার, জুইশ পপুলেশন, ইসরায়েলি। আচ্ছা, লক্ষ্য করে দেখ এখানেও স্প্লেনোমেগালি হয় জাস্ট লাইক গচার, কিন্তু এখানে নিউরোলজিক ডেফিসিট খুব কমন। গচারে কিন্তু নিউরোলজিক ডেফিসিট লেস কমন, পরে হলে হতে পারতো, আর যেগুলো লেস কমন ভ্যারাইটি সেখানে নিউরোলজিক ডেফিসিট, এখানে কিন্তু নিউরোলজিক ডেফিসিট ইজ আ ভেরি কমন ফেনোমেনা ইন নিম্যান-পিক ডিজিজ। ওকে, এই নিম্যান-পিক ডিজিজেরও মাল্টিপল সাবটাইপ হয় এবং তার টাইপ অনুযায়ী ইনফ্যান্সি থেকে অ্যাডাল্টহুড অবধি হতে পারে, কিন্তু মোস্ট কমন ভ্যারাইটি অফ নিম্যান-পিক ডিজিজ সেটা কিন্তু ছোটদের হয়। গচার যেরকম পেশেন্ট ফ্রেন্ডলি ছিল এখানে সেটা নয়, রাইট। কি হয়, হেপাটোস্প্লেনোমেগালি হবে, লিভার স্প্লিন বাড়বে এবং সেকেন্ডারি থ্রম্বোসাইটোপেনিয়া। হোয়াট ইজ সেকেন্ডারি থ্রম্বোসাইটোপেনিয়া, প্লেটলেটের ডিসঅর্ডার নয়, কিন্তু ম্যারোতে গিয়ে যেহেতু বা স্প্লিনে যেহেতু এফেক্ট করছে ওই জন্য প্লেটলেটগুলোকে মেরে দিচ্ছে, যার জন্য থ্রম্বোসাইটোপেনিয়া হবে, ঠিক আছে। কি বলেছি, এদের নিউরোলজিক ইম্পেয়ারমেন্ট আগে থেকেই শুরু হয়ে যায়, কি মোটর ডেভেলপমেন্ট হবে না। ক্লাসিক প্রেজেন্টেশন হচ্ছে চাইল্ড দ্যাট লুজেস মোটর স্কিল, ভেরি ইম্পর্টেন্ট, মানে বলবে যে আমার বাচ্চা কিন্তু কথা বলতে পারতো, লিখতে পারতো, সব কিছু করতে পারতো, কিন্তু ধীরে 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 দেখছি যে ও সেগুলো আর পারছে না, দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না, এটা মানে খুব পেইনফুল। এই মানে পেশেন্টের পেরেন্টরা যখন হিস্ট্রি দেয় পেডিয়াট্রিক আউটডোরে, এগুলো সব বাচ্চাদের রিজল্ট, তো যখন চাইল্ড স্পেশালিস্ট পেডিয়াট্রিক আউটডোরে যখন যাবি তখন দেখতে পারবি। এর ক্ষেত্রেও তাই, গচার্স ডিজিজে যেরকম ম্যাক্রোফাজটা ক্রিঙ্কেলড পেপার ছিল, এর ক্ষেত্রে ম্যাক্রোফাজটা অ্যাকচুয়ালি ফ্যানার মতো দেখতে হয়, তাকে অনেক সময় বলা হয় ফোম সেল। সুতরাং এরকম যদি প্রশ্ন আসে যে ফোম সেল কোথায় দেখতে পাওয়া যায়, কোন লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার, তাহলে কিন্তু নিম্যান-পিক ডিজিজ মারতে হবে, যদি বইয়ে না থাকে স্টার মেরে লিখে দে প্রেজেন্স অফ ফোম সেল। খুবই মানে সিভিয়ার ফর্ম হলে 3 থেকে 4 বছর বয়সে মরে যায়, খুব ইম্পর্টেন্ট, বইয়ে যদি না থাকে একদম লেখ। তার পাশে সেটা হচ্ছে চেরি রেড স্পট। কি জিনিস চেরি রেড স্পট, আইএ পড়বি থার্ড ইয়ারে। বেসিক্যালি এইটা হচ্ছে চেরি রেড স্পট, যেটা কোথায় দেখা যায়, ফান্ডোস্কোপি করলে। একটা ফান্ডোস্কোপ বলে একটা জিনিস হয় যেটা দিয়ে চোখ দেখা যায়, সেখানে দেখলে মনে হবে যে নর্মালি এরকম, নর্মালি পুরো জিনিসটা লালচে হয়। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখ, মাঝখানের পার্টটা পেল এবং তার মাঝে যেন একটা লাল স্পট, তাকে বলা হয় চেরি রেড স্পট। কী কী ডিজিজে পাওয়া যায়, একদম এমসিকিউর জন্য ঝাড়া মুখস্থ করতে লাগে পরে। মোস্ট কমনলি হয় সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন, সেটা কিন্তু একটা স্ট্রোকের ক্ষেত্রে, কোনো একটা এম্বোলাস গিয়ে রেটিনাল আর্টারিটাকে বন্ধ করে দিয়েছে, তখন এরকম ফাইন্ডিং পাওয়া যায়।
কিন্তু সেটা লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডারে পাওয়া যেতে পারে। নাম্বার 1 নিম্যানপিক ডিজিজ, যেটা এখন আমরা পড়ছি, আর একটু পরে আগে গিয়ে যদি আজকে সময় হয় টে শ্যাক্স ডিজিজ, এই দুটোতে কিন্তু চেরি রেড স্পট হবে। কিসে? ফান্ডোস্কোপি। সুতরাং আমরা রিভিউ করে নেই নিম্যানপিক ডিজিজের প্রেজেন্টেশন কী হবে। আগে ভালো ছিল, ধীরে ধীরে উইকনেস, মোটর স্কিল লস হচ্ছে, হেপাটোস্প্লেনোমেগালি অন এক্সাম এবং চেরি রেড স্পট ডেফিসিয়েন্সি, স্ফিঙ্গোমাইলিনেসের ডেফিসিয়েন্সি। চেরি রেড স্পটটা কিন্তু খুব ক্লাসিক, ঠিক আছে। এনলার্জড হেপাটোস্প্লেনোমেগালি অন এক্সাম। নিউরোলজিক ফাইন্ডিং অন্য ইয়ের সাথে কী করে করবো, যদি ধর গচারের একটা ফর্ম হলো, গচারের কিন্তু আমার চেরি রেড স্পট হবে না, ওকে, মোস্টলি সিমিলার। সুতরাং এটা স্ফিঙ্গোমাইলিনেসের ডেফিসিয়েন্সি এবং স্ফিঙ্গোমাইলিন অ্যাকুমুলেশন হবে। আচ্ছা, লক্ষ্য করে দেখ, এইবার আমরা গ্লুকোসেরিব্রোসাইড পড়েছি। প্রথমে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আলফা গ্যালাক্টোসাইডেজে। এইবার মোটামুটি একটা কাছাকাছি আমরা কি করেছি লক্ষ্য করে দেখ। এইবার যে গ্যালাক্টোজ হেড গ্রুপ দিয়ে রিপ্লেস করে দিয়েছি, এটা হচ্ছে একটা গ্যালাক্টোজ, এটা সার্কুলার ফর্ম। গ্লুকোজ আর গ্যালাক্টোজ তো শুধু 4th কার্বনে এইচওএইচ বদলে দিলে হয়ে যায়। জানতে হবে যেটা এই গ্যালাক্টোসেরিব্রোসাইড যেটা হলো, এই জিনিসটা অফকোর্স এটাকে ভাঙবে গ্যালাক্টোসেরিব্রোসাইডেজ, যে ভাঙে তারই এস তৈরি হয়েছে, এবং এই হচ্ছে একটা মাইলিন শীথের খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। যখন মাইলিন শীথের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, তার মানে এই ডিজিজ যেটার নাম হচ্ছে ক্র্যাবস ডিজিজ বা ক্র্যাবেজ ডিজিজ, যেরকমভাবে অনেক টিচার অনেক রকম বলে, তাতে কিন্তু প্রবলেম হবে যে নিউরোনাল সিমটমস খুব তাড়াতাড়ি, এবং মাইলিন শীথ যেহেতু এফেক্ট করছে খুব আর্লি, লেস দ্যান 6 মান্থস, এবং অনলি অ্যান্ড অনলি নিউরোনাল সিমটমসই হয়। কোনো হেপাটোস্প্লেনোমেগালি থাকবে না, কোনো ব্রুজিং, কোনো থ্রম্বোসাইটোপেনিয়া কিচ্ছু থাকবে না, কোনো হাতে পায়ে ব্যথা, বোন ক্রাইসিস কিচ্ছু না, শুধু নার্ভ। 6 মাসের নার্ভ কী হবে ডেভেলপমেন্টাল দিলে, যাদের ঘাড় শক্ত হতো, ধর ঘাড় শক্ত হচ্ছে না, তাকে বলা লস অফ হেড কন্ট্রোল। যেরকম গ্রাস্প হতো সেই গ্রাস্প হচ্ছে না, ঠিক আছে, রিফ্লেক্সেস হবে না। আরও ধীরে ধীরে হলে কী হবে, ভিশন লস, পেশেন্ট ব্লাইন্ড হয়ে যাবে। অফেন দেখা যাবে কোনো ইনফেকশন ছাড়াই পেশেন্টের ফিভার হয়েছে, ভেরি ক্যারেক্টারিস্টিক। পেশেন্ট তো আর বুঝবে না ইনফেকশন হয়েছে কি হয়নি, পেশেন্ট বলবে জ্বর হয়েছে, আমরা ব্লাড টেস্ট করে দেবো, কোনো ইনফেকশন হচ্ছে না, এবং এতই সিভিয়ার যে কিন্তু ক্র্যাবেজ ডিজিজ যদি হয় 2 বছরের মধ্যে কিন্তু মারা যাবে। গুগলে এরকম অনেক ভিডিও রয়েছে, এখানে পেশেন্টের বাবা মারাও ওয়েস্টার্ন কান্ট্রিজ অফকোর্স ইন্টারভিউ কান্নাকাটি করছে, আমাদের বাচ্চা ভালো ছিল, তারপর এরকম লস অফ মোটর কন্ট্রোল সব কিছু 2 বছরের মধ্যে মারা গেল। যদি মাইক্রোস্কোপি, যেহেতু সব কিছুর বলছি জাস্ট ফর সেক অফ কমপ্লিশন, মাইক্রোস্কোপির ক্ষেত্রে যেটা পাওয়া সেটা হচ্ছে গ্লোবয়েড সেল। কোথায় পাওয়া যায়? যেহেতু নার্ভে হচ্ছে, সুতরাং নিউরোনাল টিস্যুতেই পাওয়া যাবে। দেখ এটাকে বলা হয় গ্লোবয়েড সেল। সেটা কি? বেসিক্যালি মাল্টি নিউক্লিয়েটেড সেল, একটা সেল যার মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস আছে, সেটাই হচ্ছে গ্লোবয়েড সেল। ওকে, এই কটা যেগুলো পড়লাম সেটা হচ্ছে একটা ক্লাস অফ ডিজিজেস, একটা ক্লাস অফ লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার। এরপর আমরা একটা অন্য ক্লাস অফ লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডারে যাচ্ছি, সেগুলোকে বলা হয় গ্যাংলিওসাইডস। লক্ষ্য করে দেখ, এই গ্যাংলিওসাইডের একটা ইম্পর্টেন্ট, আগে যে আমরা স্ট্রাকচার পড়েছিলাম সেরামাইডের সাথে গ্লুকোজ, গ্যালাক্টোজ, তার সাথে একটা এন অ্যাসেটাইল নিউরামিনিক অ্যাসিডের মলিকিউল যুক্ত করে দিতে হবে। আচ্ছা, গ্যাংলিওসাইড মানে অফকোর্স বুঝতে পারছি যে আমরা গ্যাংলিয়নে থাকবে, গ্যাংলিয়ন মানে নিউরাল, তাই না? সুতরাং এইটার সাথে যে কম্পাউন্ডটা থাকে তার নাম হচ্ছে, হয়তো পড়ছিস, এনএ শর্ট ফর্মে বলে, বা এন অ্যাসেটাইল নিউরামিনিক অ্যাসিড, অনেক সময় মানে এটার কমন নেম হচ্ছে সায়ালিক অ্যাসিড, রাইট? এইবার দেখ, এটা কিন্তু আগেও বলেছিলাম, ফার্স্ট যে ডিজিজটা পড়েছিলাম আমরা ফ্যাব্রিজ ডিজিজ, ওখানে কিন্তু এই মলিকিউলটা ছিল, রাইট? তার সাথে সিম্পলি একটা এনএ মলিকিউল অ্যাড করে দিয়েছি, রাইট? এবং তার ফলে এই গ্যাংলিওসাইড যেগুলো হয়েছে, যে তৈরি হয়েছে, যেগুলোকে বিভিন্ন মানে নামকরণ আছে, GM1, GM2, জিটা অ্যাকচুয়ালি গ্যাংলিওসাইড, এম হচ্ছে দ্য নাম্বার অফ এনএ। এই আমরা যেগুলো পড়বো
সেক্ষেত্রে ম্যাক্সিমাম দেখবো জিএম, এম মানে মোনো, মানে একটা নানা মলিকুলই অ্যাটাচড, বেশি নয়। এবং এদের যে 1, 2, 3 এইটা হচ্ছে বেসড অন দ্য সুগার সিকোয়েন্স, মানে কোন কোন মনোস্যাকারাইড রয়েছে। দেখ এখানে যেরকম গ্লুকোজ গ্যালাক্টোজ রয়েছে, এই ওরিয়েন্টেশনটা চেঞ্জ হলে 1, 2, 3 এরকম হয়ে যায়। এটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি GM2, যেরকম GM1, GM3 অনেক রকম হতে পারে। এবার আমরা এইগুলোর পড়ব। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে টেশাক্স ডিজিজ, ওকে, গ্যাংলিওসাইটস। ডিজিজটা কিসের ইয়েতে হয়? ভেরি ইম্পর্টেন্ট MCQ, হেক্সোজামিনিডেজ এ। বইয়ের যদি না পেয়ে থাকিস এতক্ষণে, ইন্ডেক্সে যা খোঁজ টেশাক্স ডিজিজ, আবার ফেরত আয়, দেখবি একটা টেবিল রয়েছে। হেক্সোজামিনিডেজ এ কাকে ভাঙতে পারে না? GM2 গ্যাংলিওসাইডকে ভাঙে, কিন্তু যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে অ্যাকুমুলেশন অফ GM2 গ্যাংলিওসাইড জমে যাবে। আন্দাজে ঢিল মারা যায় কাদের সব থেকে কমন, এরা সব ওই অ্যাশকেনাজি জুইশ পপুলেশন, এদের মধ্যেই মোটামুটি এইগুলো সব মণিমুক্ত ছড়িয়ে আছে এই ডিজিজগুলো। আচ্ছা, কিভাবে প্রেজেন্ট করবে? এক্সকিউজ মি, দাঁড়া। You can come to my room, but I cannot talk, okay? মামামের রুমে যাবি না বাবা? এই রুমি, তুই আস্তে আস্তে দিদিকে খুঁচিয়ে জ্বালিয়ে দেবে। ওকে, যাও মুছে নাও, গো আউটসাইড এন্ড রাব ইয়োরসেলফ, ওকে? তুমি খুব ঘেমে গেছো এখন। আচ্ছা, যেহেতু এটা বাচ্চাদের হয়, মোস্ট কমন যেহেতু স্ফিঙ্গো মানে গ্যাংলিওসাইডোসিস, এইগুলো মোস্ট কমন কিন্তু নিউরোডিজেনারেশন। একই পিকচার দেখবি, মনে ফিচার না মনে থাকলে এক দুটো কথাতে এমনিতেই আন্দাজে লাগিয়ে দিতে পারবো। উইকনেস হবে, স্লো ডেভেলপমেন্ট হবে। টেশাক্স ডিজিজের একটা বাচ্চাদের একটা হয় এক্সাজারেটেড স্টার্টেল রিয়াকশন। তার মানে কি দেখবি, মানে আমরা এখন ছোটো ছোটো বাচ্চা যদি একদম খুদে বাচ্চা থাকে, তাদের একটু হাউ করলে না তারা এরকম মানে অনেক সময় ঘাবড়ে যায়, কিন্তু আবার তারা নর্মাল হয়ে যায়, বা এরকম টোকা দিলে তারা এরকম মানে চমকে ওঠে। দিস ইজ নর্মাল, দিস ইজ কল স্টার্টেল রিয়াকশন। কিন্তু এইসব বাচ্চাদের কি হয়, একটু টোকা মারলে তারা মানে সাংঘাতিকভাবে এরকম ওই জিটারিনেসটা খুব বেশি হয় তাদের, সেটাকে বলে এক্সাজারেটেড স্টার্টেল রিয়াকশন। এবং আলটিমেটলি দেখা গেছে যে এটা যেহেতু প্রগ্রেসিভ নিউরোডিজেনারেশন হচ্ছে, মানে নার্ভ ধীরে ধীরে ড্যামেজ হচ্ছে, বাচ্চাদের সিজার হতে পারে, ভিশন লস, আলটিমেটলি প্যারালিসিস হয়ে ফাইনাল আউটকামটা কি? বাচ্চা মারা যাবে, রাইট? ডেথ ইন চাইল্ডহুড। আমরা কিন্তু পড়েছিলাম নিম্যানপিক, আবার বলছি তিনটে কন্ডিশনে চেরি রেড স্পট পাওয়া যাবে চোখে: নিম্যানপিক ডিজিজ, সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন এবং টেশাক্স ডিজিজ। তাহলে আমরা যদি চেরি রেড স্পট পাই, কি করে বুঝবো নিম্যানপিকের সাথে ডিফারেন্স? নিম্যানপিকে হেপাটোস্প্লেনোমেগালি হবে, আমরা দেখেছিলাম, এখানে কিন্তু হবে না, ওকে? আচ্ছা, এখানে না মাইক্রোস্কোপে লাইসোজোমগুলো বেসিক্যালি দেখাচ্ছি একে, কীরকম একটা অনিয়ন, এরকম পেঁয়াজের ছোলার মতো এরকম দেখতে হয়, দেখে মনে হতো, ওই জন্য ওই ফাইন্ডিংটাকে বলে অনিয়ন স্কিন, যেটা গুগলে অনেক ইমেজেস আছে, দেখতে পাবে। সুতরাং টেশাক্স ডিজিজটাকে আমরা একটু রিভিউ করি। 3 to 6 year old ইনফ্যান্ট, আশকানাজি জুইশ, হলো ডেভেলপমেন্টাল ডিলে, এক্সাজারেটেড স্টার্টেল রেসপন্স, চেরি রেড স্পট, এবং মাইক্রোস্কোপি করলে লাইসোজোমের অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্স থাকবে, ওকে? এক্সাজারেটেড স্টার্টেল রেসপন্স কোন এনজাইম ডেফিশিয়েন্ট? খুব ইম্পর্টেন্ট, হেক্সোজামিনিডেজ এ। কি জমবে? GM2 গ্যাংলিওসাইড। MCQ এ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টেশাক্স ডিজিজ। আচ্ছা, এইবার এই যে গ্লুকোসেরিব্রোসাইড,
লক্ষ্য করে দেখ, এটা কিন্তু গ্লুকোসিলিব্রোসাইডের স্ট্রাকচার আমরা আগেও দেখেছি, না হলে আবার যখন স্লাইডটা দেবো দেখে নিবি। সেই গ্লুকোসিলিব্রোসাইডের স্ট্রাকচারে যদি, কারণ আমরা কোথায় দেখেছিলাম গ্লুকোসিলিব্রোসাইড মাইলিন যেখানে হচ্ছিল কোন ডিজিজ, সেটার সাথে যদি আমরা একটা সালফিউরিক অ্যাসিড অ্যাড করে দেই, সেটা হয়ে যায় সালফাটাইড। এই দেখ একটা H2SO4 বেসিক্যালি অ্যাড করা, একটা H এর বদলে সেটা বায়োনসিটা ওইদিকে চলে গেছে ওই Hটা, এটা হয়ে গেল সালফাটা। এটাও কিন্তু মাইলিনের একটা মেজর কম্পোনেন্ট। এইটা কে ভাঙে? ইট ইজ ব্রোকেন ডাউন বাই দ্য এনজাইম অ্যারাইল সালফাটেজ এ, মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই। এবং এই ডিজিজটার নাম হচ্ছে মেটাক্রোমাটিক লিউকোডিস্ট্রফি। এটা হচ্ছে একটা মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এর উপরেই নাম হয়েছিল। সুতরাং ডেফিসিয়েন্সি অফ অ্যারাইল সালফাটেজ এ যদি হয়, কারা অ্যাকুমুলেট হবে? সালফাটাইডস অ্যাকুমুলেট হবে, রাইট? রুল, ফ্যাব্রি ছাড়া সবাই অটোজোমাল রিসেসিভ। ওকে, ক্র্যাবস ডিজিজে আমরা কিন্তু দেখেছিলাম গ্লুকোসেরিব্রোসাইড, ক্র্যাবস ডিজিজে পড়েছিলাম মাইলিনের কম্পোনেন্ট ছিল। ক্র্যাবস ডিজিজ যেহেতু মাইলিনের কম্পোনেন্ট ছিল, একদম ছোটবেলা থেকেই হচ্ছিল, এটাও তাই, চাইল্ডহুড টু অ্যাডাল্ট অনসেট হবে, কিন্তু এটা জেনারেলি 2 বছর বয়স। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সিমিলার ফাইন্ডিং টু ক্র্যাবস ডিজিজ, কিন্তু ক্র্যাবস ডিজিজ আরও ছোটবেলায় প্রেজেন্টেড হয়, এখানে বড় বাচ্চা 6 মাস আর 2 বছর অনেক তফাৎ। সিমটম কি বলবে মনে রাখবি, সিমটম হচ্ছে অ্যাটাক্সিয়া। আমরা পড়েছি সেরিবেলাম, রমবার্গ সাইন, সেরিবেলার হলে অ্যাটাক্সিয়া, পেশেন্ট যেতে গিয়ে হবে না, পড়ে যাবে। সেরিবেলামের সাইনগুলো মনে আছে কি কি বলতো? সেরিবেলাম যে ডিসঅর্ডারে কি কি সাইন হয়? এটাকে কি বলে নাক দিয়ে যেটা এরকম করতে পারে না? Anomsia. ভুল। নোভা বল, পাস পয়েন্টিং জানি কে না। কি বলে? জানিস না, পড়ানো হয়নি ফিজিওলজিতে সেরিবেলাম? মনে হয় ভুলে গেছি, কিন্তু শুনিনি, মানে স্পেসিফিক কোনো টার্ম পড়েনি। ও তবে এগুলো তো সব বইয়ে লেখা আছে রে। এটাকে বলে ডিসমেট্রিয়া, এটাকে হাতে এটা এরকম করতে পারবে না, সেটাকে বলে ডিসডায়াডোকোকাইনেসিয়া। ডিসজাইডোকাইনেসিয়াটা জানি। ও আচ্ছা, খুব ভালো। স্ক্যানিং স্পিচ হবে, স্প্যাস্টিসিটি হবে, রমবার্গ সাইন পজিটিভ হবে, এগুলো কিন্তু না, এসব বলেনি। বলেনি না, পরীক্ষা তো আসবে, এক্সটার্নাল গিয়ে তো জিজ্ঞাসা করবে না, তখন না পারলে কি বলবি সব বলেনি, তখন দেখবি এইচওডি কিন্তু মানে অন্যদিকে মুখ ঘুরিয়ে রয়েছে। যাই হোক, জেনে নিবি। সো সেরিবেলার প্রবলেম, ওগুলো ওকে আমি স্যার। সেরিবেলামে প্রবলেম হয়, এখানে কি, এখানে অ্যাটাক্সিয়াই হবে, ব্যালেন্স ইয়ে করবে না, হাইপোটোনিয়া, কথা বলতে প্রবলেম হবে, পরে পেশেন্ট ভুলে যেতে পারে, ডিমেনশিয়া ক্যান ডেভেলপ, কিন্তু কত আর ভুলবে, কারণ মোস্ট চিলড্রেন আর বাঁচে না। আচ্ছা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড টিল নাও, এখানে দেখ পুরো স্পিন্ডোলিপিডোসিসগুলোকে দেখানো রয়েছে। এখানে লক্ষ্য করে দেখ যে ফ্যাব্রি আর গচারকে আলাদা করে বাদিকে রাখা হয়েছে, কারণ এর এই ইয়েতে পেশেন্ট অনেকগুলো বাঁচে, অ্যাডাল্ট অবধি বাঁচে, আর এবং এই দুটোতে উইকনেস থাকে না, দিস ডাজ নট ট্রেন্ড উইথ উইকনেস। ফ্যাব্রি থেকে আমরা পড়েছি অ্যাঞ্জিওকেরাটোমা, হ্যান্ড ফিট র্যাশ, সোয়েট কম, আর গচার্সের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, স্প্লিন হবে, অ্যানিমিয়া থাকবে এবং ফ্র্যাকচার থাকবে। যেহেতু এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি অ্যাভেলেবল, সুতরাং এই পেশেন্টটা অনেক দিন বাঁচে। ওকে, ভীষণ 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 ইম্পর্টেন্ট। ফ্যাব্রি আর গচার কিন্তু মাইল্ডার ফর্ম অফ লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার। অন দ্য কন্ট্রারি, যে চারটে ডিজিজ উইকনেস নিয়ে প্রেজেন্ট করবে, তাদের কিন্তু অনেক ছোটবেলা থেকেই তারা প্রেজেন্ট করে যায়। বিভিন্ন বিভিন্ন জিনিস নিয়ে আমরা ইয়ে করতে পারি। ক্র্যাবি আর টেশাককে আমরা কি করে ইয়ে করব, একটা চেরি রেড স্পট থাকবে, একটা থাকবে না। ওকে, ক্র্যাব অনেক ছোটবেলা 6 মাস ইয়ে হয়, রাইট, আর ওখানে স্প্লিন হয় না, স্প্লেনোমেগালি পাওয়া যাবে না টেশাক্সে। চেরি রেড স্পটটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, চেরি রেড স্পট টেশাক্সে পাওয়া যাবে, নিম্যানপিকে পাওয়া যাবে। আচ্ছা, আমরা কি দেখলাম,
ক্র্যাব আর মেটাক্রোম্যাটিক লিউকোডিস্ট্রফি কি করে ইয়ে করবে, এটা ক্র্যাব হচ্ছে 6 মাসের কমে হতো, এটাও অ্যাটাক্সি হবে, কিন্তু এটা 2 বছর বয়স। ক্র্যাবের সাথে ডিফারেন্স, ক্র্যাবের 6 মাস। এবং নিম্যান পিকে কি হবে, চেরি রেড স্পট হবে, একটু বড় বাচ্চা হবে এবং হেপাটোস্প্লেনোমেগালি হবে। বারবার বারবার না পড়লে এই চ্যাপ্টারের কিন্তু একসাথে এত কিছু মনে রাখা যাবে না, এটা খুব ভোলাটাইল। সুতরাং ইউ হ্যাভ টু রিড মোর অ্যান্ড মোর। ওই চার্টটা প্রত্যেকবার পড়তে পড়তে আলটিমেটলি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সব কিছু মনে রাখতে হবে না। আর এই যে তিনটে স্ফিঙ্গোসিন, ফ্যাটি অ্যাসিড এবং সেরামাইড, এগুলোই কিন্তু অ্যাকিউমুলেট হয়। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এমসিকিউতে চলে আসতে পারে, কোথায় কি জমে, কোথায় কি এনজাইম, কোনটা কি ডেফিশিয়েন্ট আছে। এরপরে আমরা চলে যাবো আরেকটা ছোট পার্ট, সেটা হচ্ছে গ্লাইকোসামাইনো গ্লাইক্যান। কার্বোহাইড্রেট কেমিস্ট্রি লাস্ট চ্যাপ্টারে ছিল, অনেক সময় এগুলোকে মিউকোপলিস্যাকারাইডও বলে, বেসিক্যালি রিপিটিং ইউনিট অফ লং পলিস্যাকারাইডস। আগে মিউকোপলিস্যাকারাইড বলতো কারণ মিউকাসের মধ্যে থাকে এই জিনিসটা, এবং এটা হচ্ছে একটা রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট। যে কোনো কার্বোহাইড্রেট কেমিস্ট্রির লাস্টে আমরা এই জিনিসটা পাবো, একটা রিপিটিং ডাইস্যাকারাইড ইউনিট, জেনারেলি গ্যাগ ওই লাস্টেই থাকে। বেসিক্যালি নাথিং, এটা হচ্ছে একটা, এর মধ্যে কি থাকে, একটা অ্যামিনো সুগার আর একটা ইউরোনিক অ্যাসিড জেনারেলি থাকবেই, খুব ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস থাকবেই। এইখানে দেখ একটা কনভার্টিং সালফেটের এক্সাম্পল দেখানো রয়েছে, এবং ইট হ্যাজ গট রিপিটেড ইউনিটস অফ এন অ্যাসেটাইল গ্লুকোসামাইন। এক গাদা বইয়ে কিন্তু রয়েছে গ্লাইকোসামাইনো গ্লাইক্যান, আমরা সব পড়বো না। এই কিছু কিছু ফাংশনাল গ্রুপ যেগুলো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে একটা অ্যামিনো সুগার, একটা হচ্ছে ইউরোনিক অ্যাসিড। ওকে, আমরা ক্লিনিক্যালি যেগুলো ইম্পর্টেন্ট ফর ফার্স্ট অফ এমবিবিএস অনলি সেগুলোর ওপরই ফোকাস করব। সুতরাং কোন গ্লাইকোসামাইনো গ্লাইক্যান এক্সাম্পল যা খুশি দিতে পারিস, প্রত্যেকটাতে এনঅ্যাসেটাইল গ্লুকোসামাইন কিন্তু থাকে, এবং অ্যামিনো সুগারও থাকে, ইউরোনিক অ্যাসিডও থাকে। যে দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট ডিজিজ ওয়াইজ, আমরা সে দুটোই অনলি জানবো, একটা হচ্ছে হেপারান সালফেট, একটা হচ্ছে ডারমাটান সালফেট। হেপারান সালফেটের নামটা শুনে মনে হচ্ছে খুব ক্লোজ টু দ্য মলিকুল হেপারিন, বেসিক্যালি অ্যান্টিকোয়াগুলেন্ট। হেপারিনও মোটামুটি, হেপারান সালফেটও এরকমই কাজ করে, অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে কাজ করে। এবং ডারমাটান সালফেট এক্সপেক্ট করতে পারছিস কোথায় থাকবে, স্কিনে থাকবে, রাইট? আচ্ছা, কমন জিনিস যেটা জানতে হবে, যে দুটোর মধ্যেই এই যে কার্বোহাইড্রেট যে মলিকিউলটা, সেটা হচ্ছে এল ইডিউরোনেট, এই দুটোর মধ্যেই এল ইডিউরোনেট থাকে, যার জন্য, যেটার জন্য আমরা যে ডিজিজ, যে দুটো ডিজিজ পড়বো সেগুলো হয়। বলো, you need this, go outside and enjoy. Okay, no problem. আচ্ছা, যে দুটো ডিজিজ আমরা পড়বো, এইখানে একটা বিশাল কিন্তু মিউকোপলিস্যাকারাইডোসিস বলে এগুলোকে, অনেক কিছু আছে, আমরা কিন্তু এত কিছু পড়বো না, ওই পুরো লিস্ট পড়তে গেলে পাগল পাগল মনে থাকবে না। অফকোর্স পিজি লেভেলে সব পড়তে হবে, কিন্তু ফার্স্ট ইয়ারে অনলি এই দুটো পড়লেই হবে, একটা হারলার, একটা হান্টার। কি হয়, ইনেবিলিটি টু ব্রেক ডাউন হেপারান ডারমাটাল সালফেট। কী করে বুঝবো, মিউকোপলিস্যাকারাইড ইউরিয়া হবে, মিউকোপলিস্যাকারাইডটা ইউরিনে পাওয়া যাবে। অনেক রকম মিউকোপলিস্যাকারাইডোসিস হয়, টাইপ 1 হচ্ছে হারলার, টাইপ 2 হান্টার, টোটাল 7টা আছে, কিন্তু আমরা পড়বো না, আমরা শুধু প্রথম দুটোই পড়বো। অটোসোমাল রিসেসিভ ইম্পর্টেন্ট, ওকে? আমরা কিন্তু ওইগুলো পেরিয়ে এসেছি, অফকোর্স দিজ আর অলসো ক্লাস ক্যাটাগরি অফ লাইসোসোমাল স্টোরেজ ডিসঅর্ডার, কিন্তু এগুলো স্পেসিফিক্যালি মিউকোপলিস্যাকারাইডোসিস। ডেফিসিয়েন্সি অফ কোন এনজাইম, দেখ বলেছিলাম এল ইডিউরোনেট থাকে বলে প্রবলেম, এটার ডেফিসিয়েন্সিটা হচ্ছে এল ইডিউরোনিডেজ, বইয়ে লেখা থাকবে এল ইডিউরোনিডেজের ডেফিসিয়েন্সি। আমরা আগেই বলেছি দুটো মিউকোপলিস্যাকারাইড বা দুটো গ্যাগ জানতে লাগবে, হেপারান ডারমাটান সালফেট, এদের ভাঙতে পারে না বলে এগুলোই জমে যাচ্ছে, রাইট? প্রথম ফার্স্ট ইয়ার অফ লাইফেই প্রবলেমটা হবে। ফেশিয়াল অ্যাবনর্মালিটিস, অনেক সময় বলে কোর্স ফিচার, দেখাচ্ছি দাঁড়া কীরকম হয়।
হার্লার সিনড্রোম, কে কে দেখেছিস? গেম অফ থ্রোনস। মিউকোপলিস্যাকারাইডোসিস স্যার 1। একটাই সিজন দেখেছিলাম। বাহ, খুব ভালো করেছিস। এই দেখ, হার্লার সিনড্রোম হচ্ছে এরকম ফেশিয়াল ফিচারটা এরকম অদ্ভুত, একবার দেখলে কোনোদিনও ভুলবি না। যদি অ্যাকচুয়াল ওয়ার্ডে দেখিস, ইট ইজ ভেরি ক্যারেক্টারিস্টিক, অদ্ভুত দেখতে। কোর্স ফেশিয়াল ফিচার এরকম প্রচুর, এরকম সিনেমা হয় যাদের সার্কাসে বামন হিসাবে তাদের রাখতে, এখন তো ওরকম হয় না, এখন ইউ ক্যানট এক্সপ্লয়েট অন সামওয়ানস ডিসেবিলিটিস, কিন্তু হার্লার সিনড্রোম খুব কমন। ওকে, হার্লার সিনড্রোমের এক্সট্রা ফিচারও আছে, আমি ডিসকাস করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দিস থিং ইজ ভেরি, এটাকে বলা হয় কোর্স ফেশিয়াল ফিচার্স। এটা একবার দেখলে কোনোদিনও কেউ ভুলবি না। পেশেন্টটা কি হয়, শর্ট স্ট্রেচার, লর্ড টাইউইন, মেন্টাল রিটার্ডেশন এবং হেপাটোস্প্লেনোমেগালি খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা এখন আমি অ্যাকচুয়ালি স্কিপ করে যাবো ভেবেছিলাম, জাস্ট বলে রাখছি, এই ওয়ার্ডটা খুব কঠিন প্রশ্ন যদি আসে, এটা রেডিওগ্রাফি ফাইন্ডিং, এটা তোদের জীবনেও হবে না। একদম অর্থোপেডিক যখন হবে তখন ডিজস্টোসিস মাল্টিপ্লেক্স বলে এর ইয়েটাকে, কিন্তু ইউ ডোন্ট নিড টু নো রেডিওগ্রাফি ফাইন্ডিং হার্লার। তোদের লেভেলে কোর্স ফেশিয়াল ফিচার্স, একটা ইম্পর্টেন্ট যেটা জিনিস জানতে লাগবে সেটা হচ্ছে কর্নিয়াল ক্লাউডিং। চোখটা কীরকম মানে না, দেখে পুরো মনে হয় যেন ঘোলাটে, কোলাজেন ডিসঅর্ডার হয় বেসিক্যালি। সামনে দিয়ে যখন লাইট ফেলে দেখবো তখন মনে হবে মানে অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল অ্যারেঞ্জমেন্ট অফ কোলাজেন ফাইবার্সের জন্য এটা হয়। পেশেন্ট কি কমপ্লেন করবে, খালি কাশি হচ্ছে, কানের ইনফেকশন হচ্ছে, মানে একদম মনে হবে শরীর খারাপ লেগেই থাকে। এবং এদের এয়ার অফ ইয়ের জন্য পেশেন্ট প্রচণ্ড স্নোরিং করে, তাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। আচ্ছা, লক্ষ্য করে রাখ, ওইখানে অল আমরা এটা পড়েছি ইনিশিয়াল লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডারস ওয়্যার অর গ্যাংলিওসাইডোসিস আর যাই বলবে ওইগুলোকে, ওয়্যার অটোজোমাল রিসেসিভ এক্সেপ্ট ফ্যাব্রিজ ডিজিজ যেটা হচ্ছে এক্সট্রিম রিসেসিভ। এইখানে অল মিউকোপলিস্যাকারয়েডোসিস ইজ অটোজোমাল রিসেসিভ এক্সেপ্ট হান্টার সিনড্রোম যেটা হচ্ছে এক্সট্রিম রিসেসিভ। এটা কিন্তু মনে রাখতে লাগবে, হান্টার সিনড্রোমও এক্সট্রিম রিসেসিভ, এই দুটো এক্সেপশনই কিন্তু পরীক্ষায় আসে। কিসের ডেফিসিয়েন্সি, সেই ইডিউরোনেট মনে থাকলেই, ইডিউরোনেট সালফাটেজ। হার্লার ছিল এল ইডিউরোনেজ, এটা হচ্ছে ইডিউরোনেট সালফাটেজ। এটা একটু মাইল্ডার ভার্সন বেসিক্যালি, বাকি সব কিছুই হান্টারের মতো, কিন্তু এটা একটু পরের দিকে হয়, ওটা একদম আর্লিয়ার হয়, এইটা অনসেট হচ্ছে 1 থেকে 2 বছর। ভালো জিনিস হচ্ছে কর্নিয়াল ক্লাউডিং কিন্তু হয় না। This is a differentiating point between Hunter and Harlar. Of course, baby will be abnormal. Normal behave করবে না। There will be behavioral problem, learning difficulty, স্কুলে কথা শুনবে না। Mimics attention deficit hyperkinetic disorder, often aggressive. কিন্তু এরা জানতে লাগবে যে ADHD হচ্ছে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেখানে কিন্তু কোনো অর্গানিক ডিফিকাল্টি নেই, এইখানে একটা এনজাইমের ডেফিসিয়েন্সির জন্য এইগুলো হচ্ছে। সুতরাং ইট ইজ ইম্পর্টেন্ট তোদের লেভেলে না, সাইকিয়াট্রি ফাইনাল ইয়ার লেভেলে গিয়ে দুটোকে ইয়ে করা। ফাইন, লাস্ট ডিজিজ যেটা আমি আজকে ডিসকাস করব সেটা হচ্ছে আইসেল ডিজিজ বা ইনক্লুশন সেল ডিজিজ। এটা কি, এটা হচ্ছে মিউকোপলিস্যাকারয়েডোসিস ডিসঅর্ডার, না এরপরে মনে হচ্ছে একটা আছে। এটা বেসিক্যালি সিমিলার টু বোথ, মানে স্ফিঙ্গোলিপিডোসিস এবং মিউকোপলিস্যাকারয়েডোসিস দুটোর ফিচারই এখানে পাওয়া যাবে। ঠিক আছে, ইনক্লুশন সেল ডিজিজ বলা হয় একে। কেন? কারণ লাইট মাইক্রোস্কোপিতে আমি কিছু ইনক্লুশন বডিজ দেখা যায় সেলের মধ্যে, সিমিলার টু হার্লার। ফার্স্ট ইয়ার অফ লাইফে দেখা যাবে, একই কোর্স ফেশিয়াল ফিচার হবে,
কিন্তু এর সাথে মোটর ডেফিসিটও হবে, যেটা কিন্তু ওইগুলোতে হতো, স্ফিঙ্গোলিপিডোসিসে হতো। তার সাথে ক্লাউডেড কর্নিয়া মানে জয়েন্ট মানে যা খুশি, মানে দুটোর কমন সিমটম সবগুলো ঢুকিয়ে দিলে যা হয় সেটা হচ্ছে আইসেল ডিজিজ। কিন্তু এটা জানতে হবে এটা কেন হচ্ছে। বেসিক্যালি লাইসোজোমাল এনজাইমটা কিন্তু সিনথেসাইজড হয় নর্মালি, ওগুলোতে কি হয় এনজাইমটা ডেফিসিয়েন্ট ছিল। এখানে তফাৎটা বোঝ, এখানে কিন্তু এনজাইমটা হচ্ছে নর্মালি হয়, গলজি অ্যাপারেটাসে এদের প্রসেসিংয়ে ফেলিয়ার। গলজি অ্যাপারেটাস কি করে, প্রোটিনকে একটা অ্যাড্রেস লিখে দেয়, একটা কোনো ট্যাগ দিয়ে দেয়, যার ফলে প্রোটিন টার্গেটিং করে যাতে ও লাইসোজোমে গিয়ে সিক্রিটেড হবে, মানে লাইসোজোমের মধ্যে এগুলোতে ঢুকতে হবে। লাইসোজোমাল এনজাইমগুলো কিন্তু সেলের বাইরে তৈরি হয়, গিয়ে গলজি অ্যাপারেটাসে তৈরি হয়, তৈরি হয়ে গিয়ে লাইসোজোমের মধ্যে ঢোকার কথা, কিন্তু সেটা হচ্ছে না। তার মানে কি নর্মালি ম্যানোজ 6 ফসফেট অ্যাড হয় যাতে দ্যাট অ্যাক্টস অ্যাজ আ ট্রিগার and which directs them towards the lysosome. Mannose 6 phosphate basically it is a, যদি না লাগে তাতে কি হবে, it will enzymes will not be directed towards lysosome, যার মানে এনজাইমগুলো কি সেলের বাইরেই এদিক ওদিক ঘুরে বেড়াবে এবং সব কিছু ডিস্ট্রয় করে বেড়াবে, রাইট? সুতরাং আমি যদি ফাইন্ডিং দেখি, ইট ইজ কোয়াইট ইজি টু আন্ডারস্ট্যান্ড। লক্ষ্য করে দেখ, যদি কি ফাইন্ডিংসগুলো দেখতে চাই, ইন্ট্রাসেলুলার লেভেল অফ এনজাইমগুলো কম হবে, কোথায় কোথায় ডাব্লিউবিসি ফাইব্রোব্লাস্ট যেখানে যেখানে লাইসোজোমাল এনজাইম পাওয়ার কথা সেখানে সেখানে কম হবে, কিন্তু সেলের বাইরে ইনক্রিজড এক্সট্রাসেলুলার লেভেল অফ এনজাইমস ইন প্লাজমা। এবং যেহেতু ম্যানোজ 6 ফসফেট অ্যাড হচ্ছে না, সেটা শুধু একটাতে নয়, মাল্টিপল এনজাইমস আর অ্যাবনর্মাল। ওগুলোতে কিন্তু একটা আইদার হতো ইডিউনয়েড বিডিউনয়েড সালফাটেজ বা অ্যারাইল সালফাটেজ এ বা ট্রায়াসিল সেরামাইড বা গ্লুকোসাইডেজ বা গ্যালাক্টোসিডোসাইডেজ, এখানে মাল্টিপল লাইসোজোমাল এনজাইমে প্রবলেম হতে পারে। এবং খুব ইম্পর্টেন্ট, দুটো ইম্পর্টেন্ট, একটা গলজি অ্যাপারেটাসের প্রসেসিংয়ের প্রবলেম যেখানে ম্যানোজ 6 ফসফেট অ্যাড হচ্ছে না, এবং ইন্ট্রাসেলুলার ইনক্লুশন পাওয়া যায় ইন লিম্ফোসাইটস অ্যান্ড ফাইব্রোব্লাস্ট। এইটা হচ্ছে আইসেল ডিজিজ। আমি এটা বলে শেষ করে দেবো, পম্পেস ডিজিজ আগেও পড়েছিলাম। পম্পেস ডিজিজ হচ্ছে বেসিক্যালি একটা গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার টাইপ 2, সেটা আমি আগে পড়িয়ে দিয়েছিলাম নোভাকে, বাট জেনে রাখ এখানে কেন বলছি, কারণ এর ক্ষেত্রে যে ডেফিসিয়েন্সিটা সেটা হচ্ছে একটা লাইসোজোমাল অ্যাসিড মল্টেজের ডেফিসিয়েন্সি, এবং তাতে কি হয় অ্যাকুমুলেশন অফ গ্লাইকোজেন হয়ে যায় ইন লাইসোজোমস। ক্লাসিক ফর্ম হচ্ছে ইনফ্যান্সিতে প্রেজেন্ট করে এবং চাইল্ডহুডে যায়। আগেই বলেছি আমি, পম্পেস ডিজিজ মানে পি ফর পাম্প ফেলিওর, ওকে, তার মানে হার্ট ফেলিওর হয় পম্পেস ডিজিজে। এছাড়া আমি আরও বলেছিলাম যে এটা হচ্ছে গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার। গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার মোস্ট ইম্পর্টেন্ট কোন ডিজিজ গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডারের বলতো? গ্লুকোজ 6 ফসফেটেজ ডেফিসিয়েন্সি, সেটা কোন ডিজিজ? কে বলতে পারবে সবার আগে? চ্যাট জিপিটি বা গুগল না দেখে। স্যার আরেকবার বলুন কোশ্চেন। গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ টাইপ 1 বা মোস্ট কমন von Guyer's হ্যাঁ, von Guyer's disease. ভেরি গুড, ভন জার্কস ডিজিজ। ঠিক আছে, হ্যাঁ ভন জার্কস ডিজিজ হচ্ছে শর্ট নোট আসবে গ্লুকোজ 6 ফসফেটেজের ডেফিসিয়েন্সি। সেইখানে অনেক কিছু হয়, হাইপোগ্লাইসেমিয়া হয়, হেপাটোমেগালি হয়, হাইপার ইউরিসেমিয়া হয়, কারণ গ্লুকোজ যেহেতু হতে পারে গ্লুকোজ 6 ফসফেটগুলো এইচএমপি শান্টে হয়, যে এইচএমপি শান্ট এখন বুঝতে, এইচএমপি শান্ট বেশি বেশি হলে নিউক্লিওটাইড বেশি হবে, নিউক্লিওটাইড মানে পেন্টোসেস বেশি হবে, পেন্টোস বেশি হলে সেটা পিউরিন স্যালভেজ পাথওয়ের মধ্যে গিয়ে বেশি হয়ে আলটিমেটলি ইউরিক অ্যাসিড বেশি প্রোডাকশন হয়, হাইপার ইউরিসেমিয়া হবে। সুতরাং ভনজারকিস গেল, পম্পে বলেছিলাম পাম্প ফেলিওর, পি ফর পি মানে হার্ট ফেলিওর। এছাড়া বলেছিলাম একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ABCD। ABCD মানে হচ্ছে অ্যান্ডারসন ডিজিজ ইজ আ ডেফিসিয়েন্সি অফ ব্রাঞ্চিং এনজাইম, এবং কোরিজ ডিজিজ ইজ আ ডেফিসিয়েন্সি অফ ডি ব্রাঞ্চিং এনজাইম। ABCD এভাবে মনে রাখা যায়, কোনটা কোন এনজাইম, এগুলো সব MCQ এর প্রশ্ন। ভন জার্কস ডিজিজ তো মনে রাখতেই হবে, গ্লুকোজ 6 ফসফেটেজ ডেফিসিয়েন্সি। পম্পেস ডিজিজ হচ্ছে লাইসোসোমাল অ্যাসিড মল্টেজ, আজকে আরেকবার রিমাইন্ড করালাম। টাইপ 2 কি হয়, পাম্প ফেলিওর, মায়োকার্ডাইটিস হয়, হার্ট ফেলিওর হয়ে যায়। হার্ট ফেলিওর হলেই পম্পেস ডিজিজ টাইপ 2। টাইপ 3 টাইপ 4 ABCD। কোরিজ ডিজিজে
ডিব্রাঞ্চিং এনজাইম ডেফিসিয়েন্সি, অ্যান্ডারসনস ডিজিজে ব্রাঞ্চিং এনজাইম, এছাড়া একটা টাইপ 6 হয় হার্স ডিজিজ আর তারুইস ডিজিজ, ওগুলো অত ইম্পর্টেন্ট না। সো মোটামুটি এই আজকের ক্লাস, অনেক কিছু হয়েছে, আমি আর মানে বলে মাথা ফাতা খারাপ করতে চাই না। একবার জাস্ট বইয়ে যে বই পড়িস তোরা সেখানের জায়গাগুলো একটু, আমি তার রেকর্ডিংটা বন্ধ করি, ঠিক আছে, দেখে নিবি আন্ডারলাইন করে। আর আমি আজকে স্লাইডস আর ভিডিও দুটো শেয়ার করব, যদি মানে ভুলে যাস এগুলো কিন্তু বারবার পড়লেই মনে থাকবে, বোথ ফর শর্ট নোট, ভাইভা অ্যান্ড এমসিকিউ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার দুজনের জন্য, যে আগে ওকে স্যার। ঠিক আছে, বাস এই মোটামুটি আজকের ক্লাস এখানেই। ঠিক আছে, চল টাটা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ।